আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা সময় নিরপেক্ষ বিচলন তথ্য থেকে অচ্যুত অবস্থার বিচলন তথ্যের সমীকরণ নির্ণয় করেছিলাম পার্ট 1 এর মধ্যে, এবং পার্ট 2 এর মধ্যে আমরা শক্তির প্রথম ক্রম সংশোধন নির্ণয় করেছিলাম এবং প্রথম ক্রমের জন্য আইগেন ক্যাটের সংশোধনও নির্ণয় করেছিলাম। তো এখন আমরা শক্তির দ্বিতীয় ক্রম সংশোধন নির্ণয় করব। তো শক্তির দ্বিতীয় ক্রম সংশোধনের জন্য আমাদের পার্ট 1 এবং পার্ট 2 এর কিছু অংশ প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 দিয়ে দিব। তো সেখান থেকে পার্ট 1 এবং পার্ট 2 দেখে তারপর এই শক্তির দ্বিতীয় ক্রম সংশোধন নির্ণয় করতে হবে, নয়তো কিছু বোঝা যাবে না। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে পার্ট 1 এর মধ্যে আমরা 7, 8 এবং 9 নং সমীকরণ নির্ণয় করেছিলাম। তো সেখান থেকে পার্ট 2 এর মধ্যে আমরা 8 নং সমীকরণের সাহায্যে শক্তির প্রথম ক্রম সংশোধন এবং আইগেন ক্যাটের প্রথম ক্রম সংশোধন নির্ণয় করেছিলাম। এখন শক্তির দ্বিতীয় ক্রম সংশোধন এবং আইগেন ক্যাটের দ্বিতীয় ক্রম সংশোধন নির্ণয় করার জন্য আমাদের 9 নং সমীকরণটা প্রয়োজন হবে। তো আমরা এখন 9 নং সমীকরণের সাহায্যে শক্তির দ্বিতীয় ক্রম সংশোধনটা বের করব। তো এখানে আমরা 9 নং সমীকরণটা সরাসরি নিয়ে আসবো। তো লিখবো যে আমরা জানি, তারপর 9 নং সমীকরণটা। তো এখানে আমরা সরাসরি লিখে নিলাম যে শক্তি দ্বিতীয় ক্রম সংশোধনে আমরা জানি যে h নট ক্যাপ psi n2 প্লাস h ক্যাপ প্রাইম psi n1 ইজ ইকুয়াল টু e নট psi n2 প্লাস en1 psi n1। তো এটা ক্যাটের ভিতরে রাখতে হবে, এটা হচ্ছে ডিরাক নোটেশন, প্লাস en2 ক্যাট psi n0। তো আমরা যখন ক্যাট দিব তো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা নির্দেশ করে, আমরা যখন ব্রাস সাইনটা দিব তখন এটা কমপ্লেক্স কনজুগেট নির্দেশ করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। psi n1 হচ্ছে প্রথম ক্রমের জন্য আইগেন ক্যাটের সংশোধন এবং en1 হচ্ছে প্রথম ক্রমের সংশোধনের জন্য শক্তির সংশোধন। তো শক্তির সংশোধনটা আমরা বের করেছি, তো এটার মান আমরা সরাসরি বসাবো, কিন্তু আমরা সমাধানটা করার পর এই en1 এর মান এবং psi n1 এর মানটা বসাবো। আর এই psi n0 কি? psi n0 হচ্ছে আনপারটার্ব সিস্টেমের জন্য আইগেন ক্যাট, এবং এখানে psi n2 হচ্ছে দ্বিতীয় ক্রমের জন্য আইগেন ক্যাট। তো আমরা আজকে কি বের করব? এই psi n2টা বের করব এবং en2টা বের করব। এই যে এখানে en2টা বের করব। তো এখানে আপাতত আমরা এটাকে 4 নং সমীকরণ দিই, কারণ 1, 2, 3 নং এইগুলো যেহেতু আমাদের প্রয়োজন হবে, তারপর এখান থেকে আমরা সেগুলো নিয়ে নিব। তো এটা 4 নং সমীকরণ দিলাম। তো এখানে আমরা শক্তি দ্বিতীয় ক্রম সংশোধনের জন্য psi n2কে অবিচলিত বা আনপারটার্ব অবস্থার লিনিয়ার সমষ্টি হিসেবে লেখা যায়। তো আমরা যখন পার্ট 2 পড়েছিলাম সেখানে আমরা psi n1 নির্ণয় করার ক্ষেত্রেও আমরা কি করেছিলাম, এই যে শক্তির প্রথম ক্রম সংশোধনের জন্য আমরা এই psi n1কে অবিচলিত বা আনপারটার্ব অবস্থা লিনিয়ার সমষ্টি হিসেবে বিবেচনা করেছিলাম। তো আনপারটার্ব এবং পারটার্ব সিস্টেম সম্পর্কে অবশ্যই আমরা পূর্বের লেকচারগুলোতে পড়েছি। তো এখানে আনপারটার্ব মানে হচ্ছে যে বক্সের মধ্যে কোনো সমস্যা বা কোনো ডিস্টারবেন্স থাকবে না, আর পারটার্ব সিস্টেম হচ্ছে কোনো একটা বক্স নিব যেখানে সামান্যতম একটু ডিস্টারবেন্স থাকবে। তো এটা হচ্ছে পারটার্ব সিস্টেম বা বিচলন অংশ বা বিচলিত অবস্থা, এবং আনপারটার্ব সিস্টেম এটা হচ্ছে অবিচলিত অবস্থা। তো অবিচলিত অবস্থার ক্ষেত্রে আমরা নট হিসেবে সবগুলো ধরি, এবং বিচলিত অবস্থার ক্ষেত্রে বা পারটার্ব সিস্টেমের ক্ষেত্রে আমরা সবগুলোকে নট ছাড়া যে অংশগুলো সেগুলো হিসেবে ধরি। এটা হচ্ছে একটা পার্টিকেল, অবশ্যই বক্সের ভিতরে থাকবে, আর এই বক্সের ভিতরের মধ্যে এই পার্টিকেলটা থাকার কারণে এখানে বিভব শক্তির কোনো রূপ পরিবর্তন হবে না, কিন্তু এখানে বিভব শক্তির পরিবর্তন হবে, শক্তির পরিবর্তন হবে। তো এখানে পার্ট 2তে আমরা দেখেছিলাম যে এই psi n1কে আমরা ডিনোট করার জন্য আমরা আনপারটার্ব সিস্টেমের একটা ফাংশন বা আইগেন ক্যাট নিয়েছিলাম, সেটা হচ্ছে psi m0, আর এটার যে সমষ্টি সেই সমষ্টি হিসেবেই এখানে লিখছিলাম, যেটাকে আমরা মানে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে আমরা এই an m1 হচ্ছে বিস্তৃতি সহগ, এই psi n1 এর জন্য এটা বিস্তৃতি সহগ। সেমভাবে আমরা শক্তি দ্বিতীয় ক্রম সংশোধনের জন্য এটাই লিখব, শুধুমাত্র এখানে আমরা আনপারটার্ব সিস্টেমের জন্য psi m0 ধরছিলাম না, এখন আমরা অন্য আরেকটা ফাংশন ধরবো, ধরে নিব যে সেটা হচ্ছে psi q0। তো এখানে যদি আমরা psi q0 লিখি, তো এখানে আমরা কি লিখতে পারবো দেখা যাক, যে ক্যাট psi n2, এই 2 বা দ্বিতীয় ক্রমের জন্য আমরা একটা ফাংশন ধরবো, সেটা হচ্ছে অবিচলিত অংশের ফাংশন, এই যে অবিচলিত আনপারটার্ব অবস্থার জন্য। তো ধরে নিলাম সেটা হচ্ছে psi q0, কারণ আমরা নট দ্বারা সবগুলো প্রকাশ করি। তো এখানে আমরা ক্যাট দিব, এটা হচ্ছে ডিরাক নোটেশন, আমরা ডিরাক নোটেশনের মাধ্যমে লিখব। আর
এই যে এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা বিস্তৃত সহগ লিখছিলাম, তো আমরা দ্বিতীয় ক্রমের জন্য তো একটা বিস্তৃত সহগ লেখার দরকার, তাই না? তো এখানে আমরা এ এন এম সাই এন, এই এ এন ঠিক আছে, এখানেও সাই এন, তাহলে আমরা কি লিখব? এই বিস্তৃত সহগটা এ এন। তারপর এখানে আমরা বিস্তৃত সহগের ক্ষেত্রে আইগেনকেটটা সাই এম ধরছিলাম, তো এখানে এম লিখছি। তো এখানে আমরা সাই কিউ ধরছি, তাহলে এখানে হবে এ এন কিউ। আর তার সমষ্টি, লিনিয়ার সমষ্টি, তো আমরা সমষ্টিটা এখানে দেই, এই যে সমষ্টি। আর এটা কিসের উপর নির্ভর করবে? কিউ, এই যে কিউ এর উপর। যে শক্তি দ্বিতীয় ক্রম সংশোধনের জন্য সাই এন টু ক্যাট কে অবিচলিত অবস্থার লিনিয়ার সমষ্টি হিসেবে লেখা যায়। তো লিখলাম। তো এখানে আমরা 2 দিব, কারণ এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের জন্য। প্রথম ক্রমের জন্য 1 লিখছিলাম, তো দ্বিতীয় ক্রমের জন্য বিস্তৃতি সহগটা 2 দিব। তো এখানে লিখে দেব যে এ এন কিউ 2 হচ্ছে বিস্তৃতি সহগ। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দেব। তো আমরা পার্ট 2টা যদি খেয়াল করি, সেই পার্ট 2 এর মধ্যে আমরা এই 1 নং সমীকরণ থেকে সমাধান করে এই EN1 বা প্রথম ক্রমের সংশোধন এবং প্রথম ক্রমের আইগেনকেটের সংশোধন নির্ণয় করেছিলাম। তো আমরা চাইলে সরাসরি EN1 এবং সাই N1 এর মানটা বসায় দেব, সেক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাবে সমাধান করার ক্ষেত্রে। তো আমরা এই যে সাই N1 এর যে অসমাধান অংশটুকু, এই লিনিয়ার সমষ্টিটা, এটা ব্যবহার করব। আর এখানে আমরা 5 নং সমীকরণে এটা ব্যবহার করব, করে এই 4 নং সমীকরণে বসায়া সমাধান করব। করার পর শেষে গিয়ে আমরা এই সাই N1 এর মান সরাসরি এটা বসাতে পারবো এবং EN1 এর মান এটা বসাতে পারবো। সেক্ষেত্রে আমরা সাই N2টা পেয়ে যাব। তো এখন আমাদের কাজ হচ্ছে 1 নং সমীকরণটা এবং 5 নং সমীকরণটা হচ্ছে 4 নং সমীকরণে বসানো। তো সেটাই করব এখন। তো এখানে আমি বলে রাখি যে আমরা পার্ট 2 এর মধ্যে যে কাজগুলো করে এই সাই N1 এবং EN1 নির্ণয় করেছিলাম, সেম কাজগুলাই আমরা এই ক্ষেত্রে সাই N2 এবং EN2 নির্ণয় করার ক্ষেত্রে করব। তো এখন আমরা 4 নং সমীকরণে যদি মানগুলো বসাই, 1 নং এবং 5 নং সমীকরণের মানগুলো, তো প্রথমে এখানে কি আছে? এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ নট ক্যাপ। এইচ নট ক্যাপ হচ্ছে আনপারটার্বড সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর, আর এইচ ক্যাপ প্রাইম হচ্ছে পারটার্বড সিস্টেমের জন্য বা বিচলিত সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর। তো এখানে এই এইচ নট ক্যাপ হ্যামিল্টনিয়ান অপারেটরটা কাকে অপারেট করতেছে? এই সাই N2কে অপারেট করতেছে। এখন আমরা সাই N2 এর মানটা তো বসাবো। এখন মানটা বসানোর পর আসলে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা কার উপর অপারেট করবে? এই যে এখানে আমরা যদি খেয়াল করি যে সাই N2 ক্যাট, এটার মান হচ্ছে সামেশন কিউ এ এন কিউ 2। তো এটা তো একটা বিস্তৃত সহগ। সহগ মানে হচ্ছে একটা নাম্বার বা একটা মান নির্ণয় করা যাবে। তো এটার উপরে তো আর এই অপারেটর অপারেট করবে না, তাহলে অপারেটর অপারেট কার উপর করবে? এই যখন মানটা বসাবো, এই যে সাই কিউ নট ক্যাট সাই কিউ নটের উপর অপারেট করবে। তো সেই ক্ষেত্রে আমরা এইচ নট ক্যাপটাকে কোথায় রাখতে পারি? এই যে সাই কিউ নটের কাছে। তো আমরা এখন এই কাজটাই করব যে সামেশন কিউ এন কিউ 2 এটা ঠিক রাখবো। তো এটার তো কোনো পরিবর্তন হবে না, এটার উপর কোনো অপারেট হবে না। এইচ নট ক্যাপটা এটার উপর অপারেট হবে, যেহেতু এটার সাথে এইচ নট ক্যাপটা রাখবো। তো এখানে প্রথমে আমরা কি কাজ করতে পারি যে সামেশন কিউটা এবং এ এন কিউ রেখে দিব। তারপর এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা লিখব। এইচ নট ক্যাপ কার উপর অপারেট করবে? এটার উপর, সাই কিউ নট। তো আশা করি এটুকু বুঝতে পারছি কেন আমরা এইচ নটটাকে সামেশনের ভিতরে রাখবো। তারপর হচ্ছে প্লাস, এই প্লাস সেমভাবে এই এইচ ক্যাপ প্রাইমটা কার উপর অপারেট করবে? সাই N1 এর উপর। এখন সাই N1 এর মানটা কত আমরা লিখবো? এই যে 1 নং সমীকরণের মধ্যে সামেশন এম এ এন এম 1 ক্যাট সাই এম নট। এখন এই যে এটাও সেমভাবে একটা নাম্বার নির্দেশ করবে, এটার উপর তো কোনো অপারেট হবে না, একটা বিস্তৃত সহগ, এটা কনস্ট্যান্ট একটা মান। তো আমরা অপারেটটা কার উপর করতে পারবো? এই ক্যাট সাই এম নটের উপর। তাহলে এইচ ক্যাপ প্রাইমটা কার উপর থাকবে বা কার সাথে থাকবে? এই যে এটার সাথে থাকবে, এখানে থাকবে। তো আমরা এখানে মানটা বসায় দিই, সামেশন এম এ এন এম 1। তো এটা কনস্ট্যান্ট মান, এটার পরিবর্তন হবে না। এইচ ক্যাপ প্রাইমটা এখানে থাকবে, এইচ ক্যাপ প্রাইম। তারপর হচ্ছে মান বসাবো, সাই N1 এর মানটা এটা বাকি আছে, তো ক্যাট সাই কিউ নট। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। তারপর হচ্ছে ইকুয়াল, তো EN নট এটা হচ্ছে আইগেন মান। EN নট কি? EN নট হচ্ছে আনপারটার্বড সিস্টেমের জন্য আইগেন মান। এটাও একটা কনস্ট্যান্ট মান, এটার কোনো কিন্তু পরিবর্তন হবে না, খেয়াল রাখবো কিন্তু। তো এই সাই N2টা আমরা বের করব। তো সাই N2, তারপর হচ্ছে প্লাস,
EN1, এটা হচ্ছে EN1 কি প্রথম ক্রমের জন্য যে সংশোধন এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা হচ্ছে EN1। এটাও একটা কনস্ট্যান্ট, মানে এনার্জির কোনো পরিবর্তন হবে না, বা এনার্জির উপরে এই যে অপারেটরগুলো কোনো অপারেট করবে না, অপারেট করবে হচ্ছে এই যে এই আইগেন ক্যাটগুলোর উপরে। তো আমরা সাই n1, এই সাই n1 এর পরিবর্তে কি লিখতে পারি, সামেশন m ANM, এই যে 1 নং সমীকরণের যে মানটা 1 সাই m নট। তো EN1কে আমরা সামেশনের অভ্যন্তরে কেন রাখলাম না, রাখতেও পারি নাও রাখতে পারি, কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এটার কোনো পরিবর্তন হবে না। সামেশনের ভিতরে রাখলেও পরিবর্তন হবে না, বাইরে রাখলেও পরিবর্তন হবে না। তারপর হচ্ছে প্লাস EN2 সাই n নট, এটা হচ্ছে আনপারটার্বড সিস্টেমের জন্য আইগেন ক্যাট, তো এটার তো এমনিতেও কোনো পরিবর্তন হবে না। তো প্লাস EN2 ক্যাট সাই n নট। এখানে খেয়াল করলে দেখব যে H0 ক্যাপ সাই কিউ নট, এটাও আনপারটার্বড সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর বা অবিচলিত অংশের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর। আর এই যে আইগেন ক্যাটটা এটাও তো অবিচলিত, যে নট, আবার এখানেও নট, সরি এই নটটা আমরা উপরে লিখব, এটা মনে রাখবো, এই নটটা উপরে দিব। তো এই যে H0 ক্যাপ এটা হচ্ছে আনপারটার্বড সিস্টেম বা অবিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর। এই অপারেটরটা এই অবিচলিত অংশের যে আইগেন ক্যাট সেটাকে অপারেট করতেছে, তার মানে অপারেট অবশ্যই করবে। তো অপারেট করতে গেলে আমরা কি পাবো, আমরা জানি যে আইগেন মান সমীকরণের ক্ষেত্রে কোনো একটা আইগেন ক্যাট যখন কোনো একটা অপারেটর দ্বারা অপারেট হয়, অর্থাৎ এখানে যেহেতু আনপারটার্বড সিস্টেমের হ্যামিল্টনিয়ান অপারেটর আছে, তো এটা কার দ্বারা অপারেট হবে, সাই কিউ নট, এই আইগেন ক্যাট দ্বারা। তখন আমরা একটা আইগেন মান পাবো এবং যে ফাংশন বা যে আইগেন ক্যাটটা রয়েছে সেম আইগেন ক্যাটটাই ফিরে পাবো। এক্ষেত্রে আমরা শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটর যখন সাই কিউ নট এটাকে অপারেট করে তখন আমরা আইগেন মানটা কী পাই, এনার্জি পাই। তো এখানে আমরা এনার্জিটা কী পাবো, ই কিউ নট, যেহেতু এটা কিউ দ্বারা অপারেট হচ্ছে তো এখানে ই কিউ, তো আর যেহেতু আনপারটার্বড সিস্টেম নির্দেশ করবে তো এই যে নট, ই কিউ নট। তারপর আমরা এই যে সেম আইগেন স্টেটটাই ফিরে পাবো বা আইগেন ক্যাটটাই ফিরে পাবো, সাই কিউ নট। তো আশা করি এইটুকু বুঝতে পারছি। তো আমরা কি করতে পারি, এই অংশটুকুর পরিবর্তে সরাসরি এই অংশটুকু লিখতে পারি। তো এখানে আমরা কি লিখতে পারি, সামেশন কিউ AN/Q2, আর এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি ই কিউ নট ক্যাট সাই কিউ নট। তো এখানে আমরা সাই n2 এর মানটা তো বসাতে পারি, এই যে সাই n2 এর মানটা তো আমরা এখানে বসাই নাই, সাই n2 এর মান তো সামেশন কিউ AN/Q2 সাই কিউ নট, তো এটা বসায় দিব নয়তো অসুবিধা হয়ে যাবে। তো এখানে আমরা সরাসরি সাই n2 এর মানটা বসাবো, সামেশন কিউ AN/Q2 ক্যাট সাই কিউ 2। তো আমরা সবগুলো মান বসাবো, নয়তো আনসার বের করতে পারবো না। তো এখানে আমরা এই যে সামেশন কিউ আছে না সাই কিউ 2, তো এখানেও তো আমরা সামেশন কিউ পাইছি, তো সেই ক্ষেত্রে এটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা কমন নিতে পারবো। তো এই যে এই অংশটুকু আমরা এই সাইডে নিয়ে এসে মাইনাস করে দিব, মাইনাস আছে কি ই এন নট, তারপর সামেশন কিউ, চাইলে আমরা ই এন নটটাকে ভিতরেও রাখতে পারি, তো ভিতরে রাখি তো আমাদের সুবিধা হবে। তো AN/Q2 EN নট, তারপর হচ্ছে ক্যাট সাই কিউ 2। কেন ভিতরে রাখলাম, কারণ এই মানের কোনো পরিবর্তন হয় না, এটা একটা কনস্ট্যান্ট মান, তো এটা আমরা চাইলে সামেশনের অভ্যন্তরে রাখতে পারি। তারপর কি থাকবে, এই যে এই সাইডটা লিখলাম এখানে, আবার এই সাইডে নিয়ে সেটা লিখলাম, আর এটা বাকি আছে। এখন এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে যেহেতু এটা দ্বারা অপারেট হয়ে আমরা আইগেন একটা এনার্জি নিয়ে আসলাম ই কিউ নট সাই কিউ নট, এটাও তো এটা দ্বারা অপারেট হতে পারে, কিন্তু না, এটা দ্বারা কিন্তু এটা অপারেট হবে না। কারণ কি, কারণ হচ্ছে এই সাই কিউ নট হচ্ছে আনপারটার্ব বা অবিচলিত অংশের জন্য আইগেন ক্যাট প্রদান করে, আবার এইচ কে প্রাইম হচ্ছে পার্টার্ব বা বিচলিত অংশের জন্য যে হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা নির্দেশ করে। তো বিচলিত অংশের যে অপারেটর সেটা কি অবিচলিত অংশের কোনো আইগেন ক্যাট দ্বারা অপারেট হবে না। তো এটা আমরা সরাসরি সেমই রাখবো, প্লাস সামেশন m
এ এন এম 1 এইচ ক্যাপ প্রাইম সাই কিউ নট। তারপর সমান সমান চিহ্নের ওপারে কি থাকবে, তো এই অংশটুকুকে আমরা এই সাইডে নিয়ে আসছি। তো এই যে এই অংশটুকু থাকবে en1 সামেশন এম এ এন এম 1 সাই এম নট প্লাস en2 ক্যাট সাই এন নট। তো সরি, এখানে আমরা কিউ নট 2 লিখছি কেন, এটা তো নট হবে। খেয়াল করলে দেখবো যে এই অংশটুকুর মধ্যে যে মানটা ছিল না, সেখানে আমরা এই সাই কিউ নট লিখছি, 2 লিখছি না। এটা হচ্ছে সাই n2 এর মান। আমরা যে 4 নং সমীকরণটা ছিল সেখানে দেখব যে এই সাই n2 এর মানটা যখন লিখছিলাম, তো সামেশন কিউ n কিউ 2 এখানে আমরা যে মানটা ধরছিলাম সেটা হচ্ছে সাই কিউ নট, মানে আনপারটার্ব সিস্টেমের জন্য যে আইগেন ক্যাট, সেই আইগেন ক্যাটের সমষ্টি, লিনিয়ার সমষ্টিটা ছিল এটা। তো এখানে আমি একটু ভুল লিখছি, তো এখানেও ঠিক করে নিব। সাই n কিউ 2 এই যে নট হবে এখানে। তো এখন খেয়াল করলে দেখব যে সামেশন কিউ এন কিউ 2, আবার এখানেও সামেশন কিউ এন কিউ 2, আবার এখানেও ক্যাট সাই কিউ নট, আবার এখানেও ক্যাট সাই কিউ নট, মিল আছে না? তো এই দুটো অংশ থেকে এগুলো কমন নিব। তো প্রথমে লিখব যে কিউ এন কিউ 2, এটা যদি কমনেই থাকবে হচ্ছে ই কিউ নট মাইনাস ই এন নট, ই কিউ নট মাইনাস ই এন নট। আর এই যে ক্যাট সাই কিউ নট এটা এখানে রেখে দিব, এটাও কমন নিছি আমরা, সাই কিউ নট। আর বাকি অংশটুকু ঠিক রাখলাম যে সামেশন এম এন এম 1 এইচ প্রাইম ক্যাট সাই কিউ নট, এই যে এটা সমান হচ্ছে এই সবটুকু অংশ en1 সামেশন এম এন এম 1 ক্যাট সাই এম নট প্লাস en2 ক্যাট সাই এন নট। তো এখন আমাদের কাজ হচ্ছে সমীকরণটির উভয় পক্ষে বাম দিক থেকে ব্রা সাই কে নট দিয়ে গুণ করব। তো ব্রা সাই কে নট দিয়ে যদি গুণ করি তাহলে গুণটা কোথায় হবে, এখানে এই যে এখানে খেয়াল করলে দেখব যে সামেশন কিউ এন কিউ 2 এটা তো একটা কনস্ট্যান্ট মান, ই কিউ মাইনাস ই এন নট এটাও একটা কনস্ট্যান্ট মান, নাম্বার, এনার্জি বা শক্তি নির্দেশ করে। তো বাম দিক সাইড থেকে যদি লিখি তাহলে এখানে কি হবে, ক্যাট সাই কিউ নটের বাম সাইডে লিখতে হবে। তো ক্যাট সাই কিউ নটের বাম সাইডে যদি লিখি তাহলে কি হবে, এখানে যে সামেশন কিউ এ এন কিউ 2 এটা তো কোনো পরিবর্তন হবে না, ই কিউ নট মাইনাস ই এন নট এটা কনস্ট্যান্ট মান, তো এটার বাম সাইডে লিখতে হবে। তাহলে ব্রা সাই কে নট ক্যাট সাই কিউ নট। তো এই ব্রাটাকে লেখার ফলে এই যে এই অংশটুকু আবার ক্যাটের হয়ে গেছে না, তো দুইবার এই চিহ্নটা দেওয়ার দরকার নেই, যেটা দিলাম আবার দেওয়ার দরকার নেই, একসাথে এভাবে লেখা যায়, এটাকে বলা হয় ইনার প্রোডাক্ট প্লাস। আর এখানে খেয়াল করলে দেখব যে এখানে কনস্ট্যান্ট মান কি, সামেশন এম এ এন এম 1 এটা একটা নাম্বার বা কনস্ট্যান্ট মান, তো এটা কোনো পরিবর্তন হবে না। তো এটা ছাড়া বাকি যে মানটা আছে এটা হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে ক্যাট সাই কিউ নট। এই অংশটুকুর বাম সাইডে কি করতে হবে, ব্রা সাই কে নটকে লিখতে হবে। তো এখানে আমরা খেয়াল করলে দেখব সামেশন এম এ এন এম 1 এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, আর এইচ কে প্রাইম সাই কিউ নট তো কনস্ট্যান্ট না, তো সেক্ষেত্রে আমরা বাম সাইডে এটা রেখে তারপর এই অংশটুকুকে লিখব সাই কে নট এইচ কে প্রাইম, তারপর হচ্ছে এই যে ক্যাট সাই কিউ নট। তো আশা করি অংশটুকু বুঝতে পারছি। তো সমান সমান দিয়ে তারপর এইখানে আমরা কি করব, বাম সাইডে ব্রা সাই কে নট অ্যাড করব। তো এই যে এই অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা তো কোনো পরিবর্তন হবে না, এনার্জি কনস্ট্যান্ট, এ এন এম অন কনস্ট্যান্ট। তো বাম সাইড কোথায় হবে, এই যে সাই এম নটের আগে হবে এটা। তো এখানে কি লিখব, ব্রা সাই কে নট আর তারপর হচ্ছে ক্যাট সাই এম নট প্লাস আবার en2 তো একটা কনস্ট্যান্ট মান, তো en2 হচ্ছে এনার্জি নির্দেশ করে। আর সাই এন নটের আগে কি করতে হবে, ব্রা সাই কে নটকে অ্যাড করতে হবে, ব্রা সাই কে নট তারপর আছে কে ক্যাট সাই এন নট। তো এখন আমরা জানি যে
কোনো একটা ফাংশন যদি সেম ফাংশন দ্বারাই ইনার প্রোডাক্ট হয়, অর্থাৎ প্রথমে ব্রা অংশ থাকে তারপর ক্যাট অংশ থাকে, তখন তার মান হয় 1। আবার সেমভাবে যদি সেই ফাংশনটা অন্য আরেকটা ফাংশনের সাথে ইনার প্রোডাক্ট হয়, বা কোনো একটা আইগেন ক্যাট অন্য আরেকটা আইগেন ক্যাট তারা ইনার প্রোডাক্ট হয়, তখন তার মান হয় 0। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব যে সাই কে নট এটা হচ্ছে একটা আইগেন ফাংশন বা আইগেন ক্যাট, এবং সাই কিউ নট হচ্ছে অন্য আরেকটা আইগেন ক্যাট। এটা হচ্ছে কে আর এটা হচ্ছে কিউ। তো আলাদা আলাদা দুইটা আইগেন ক্যাট, আলাদা আলাদা দুইটা আইগেন ক্যাটের ক্ষেত্রে আমরা জানি যে তার ইনার প্রোডাক্ট কী হয়, 0 হয়। আর কখন 1 হয়, যখন দুটা সেম থাকে। তো এবার আমরা যদি এই যে কিউ, আমরা জানি যে এখানে 1 2 3 4 এইভাবে যেতে যেতে এম এন তারপর কে কিউ যে কোনো মান দেওয়া যায়। হ্যাঁ, তো এই যে কিউ এর মানটা যখন আমরা কে বসাতে পারবো, 1 2 3 এভাবে যেতে যেতে কে বসাতে পারবো, তখনই কেবলমাত্র এই সাই কে নট, আবার এই কিউটা কি হয়ে যাবে, কে হয়ে যাবে সাই কে নট, তখন এর ইনার প্রোডাক্ট হবে 1। তো কখন 1 হবে, যখন এই কিউ এর মানটা কে হবে। এখানে আমরা বলতে পারি যে এই কিউ এর মানটা যখন কে হবে তখনই এই ইনার প্রোডাক্টটা 1 হবে, আর সেক্ষেত্রে আমরা এই অংশটুকু পাবো। আর অন্যথায় আমরা যদি 1 দেই, 2 দেই, 3 দেই বা অন্য যে কোনো মান দেই কেয়ার পরিবর্তে, সেই ক্ষেত্রে তাদের ইনার প্রোডাক্ট 0 হয়ে যাবে, কারণ ভিন্ন দুইটা ফাংশনের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট 0। তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র কিউ এর পরিবর্তে কেই লিখতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই কিউ এর পরিবর্তে কে 2, আর এখানে কিউ এর পরিবর্তে কি হয়ে যাবে, কে মাইনাস এই এন, তো আর কোনো পরিবর্তন হবে না। আর এখানে কিউ এর পরিবর্তে যখন কে দিব তখন এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 তো আর এখানে দেওয়ার দরকার নাই। প্লাস সামেশন এম এন এম 1 এইচ কে এম প্রাইম। তো এই এইচ কে প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারবো ব্রা সাই কে নট, তারপর হচ্ছে এইচ কে প্রাইম ক্যাট সাই কিউ নট। এইচ কে এম প্রাইমের মান হচ্ছে এই অংশটুকু, আমরা পরে লিখে দিব, সমান হচ্ছে ই এন 1। আবার এখানে খেয়াল করলে দেখব যে এই সাই কে নট এবং সাই এম নট কখন 1 হবে, যখন এই এম এর মানটা কে হবে। অর্থাৎ এটা হচ্ছে আলাদা একটা ফাংশন, এটা হচ্ছে আলাদা একটা ফাংশন, আর আলাদা আলাদা দুইটা আইগেন ক্যাটের বেলায় তাদের ইনার প্রোডাক্ট হয় 0। এখানে আমি যাই বসাই না কেন, এম এর পরিবর্তে 1 2 3 এন যাই বসাই না কেন, এটার সাথে এটা আলাদা হয়ে যাবে। আলাদা হলে সব ক্ষেত্রে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যখনই আমরা এই এম এর পরিবর্তে কে বসাবো তখনই দুইটা আইগেন ক্যাট সেম হবে। তো যখন দুইটা আইগেন ক্যাট সেম হবে তখন এই যে ফাংশনটা এটার মান হবে 1 বা এর ইনার প্রোডাক্ট হবে 1। তো আমরা এখানে কি লিখতে পারি, যখনই এই যে এই এম এর পরিবর্তে কে হবে, তো এখানে কি হবে এ এন কে 1, সেক্ষেত্রে এটা 1 হয়ে গেলে তো আর 1 দেওয়ার দরকার নাই। তো তারপর হচ্ছে EN 2, তো EN 2 এই ইনার প্রোডাক্টের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ডেল্টা কে এন, ডেল্টা কে এন। তো এই ডেল্টা কে এন এর মান হচ্ছে এই অংশটুকু। এখানে কেন আমরা 0 দিতে পারবো না, কারণ এটাও তো আলাদা ফাংশন, এটাও আলাদা ফাংশন, তার কারণটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো এখানে ম্যাট্রিক্স উপাদান এইচ কে এম প্রাইম কার পরিবর্তে লিখছিলাম, এইচ, এখানে ব্রা সাই কে নট এইচ কে প্রাইম এবং ক্যাট সাই কিউ নটের পরিবর্তে আমরা এইচ কে এম প্রাইম লিখছিলাম, সাই কে নট এইচ কে প্রাইম সাই কিউ নট এটার পরিবর্তে লিখছি। আর এখানে ডেল্টা কে এন কার পরিবর্তে লিখছি, এই যে ব্রা সাই কে নট এবং ক্যাট সাই এন নটের পরিবর্তে লিখছি, এই যে। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এখন কে ইজ ইকুয়াল টু এন এর জন্য 6 নং সমীকরণ হবে। তো 6 নং সমীকরণে এখানে কে এর পরিবর্তে যদি আমরা এন বসাই তাহলে ই এন নট মাইনাস ই এন নট মানে কি কাটাকাটি করে 0 হয়ে যাবে না। তো 0-র সাথে এটা গুণাকার আছে মানে সম্পূর্ণ অংশটুকু 0 হয়ে যাবে। তো প্রথমটা হয়ে যাবে 0 প্লাস তারপর কি হবে সামেশন এম এ এন এম 1 এইচ কে এম প্রাইম। তো আমরা কি বললাম যে কে ইজ ইকুয়াল টু এন, তাহলে এখানে আমরা কে এর পরিবর্তে এন লিখব আর বাকি সবটা ঠিক থাকবে। তাহলে কি লিখতে পারি, এম এ এন এম 1 এইচ কে এর পরিবর্তে এন আর সাথে আছে এম প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি করব কে এর পরিবর্তে এন লিখব, তাহলে ই এন 1 এ এন, তো এখানে কে এর পরিবর্তে এন, তারপর হচ্ছে 1 প্লাস ই এন 2 ডেল্টা কে এর পরিবর্তে এন এন। হ্যাঁ,
তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, এই যে ডেল্টা এন এন মানে কি? ডেল্টা এন এন মানে হচ্ছে এই যে এখানে আমরা যদি লিখি কের পরিবর্তে এন, ডেল্টা এন এন ইজ ইকুয়াল টু এই কের পরিবর্তে এন হবে, তাহলে ব্রাশ সাই এন নট ক্যাট, তো এরকম হবে না। তো এটা আমি নোট আকারে বলে দিচ্ছি। তো আমরা জানি যে একই ফাংশনের ক্ষেত্রে তাদের ইনার প্রোডাক্ট হয় 1। তো যখনই এখানে এন বসাবো তখন তাদের ফাংশনগুলো এক হয়ে যাবে। তো তাদের ফাংশনের ক্ষেত্রে তাদের যে ইনার প্রোডাক্ট সেটা 1 হয়ে গেলে এটা 1 হয়ে যাবে। তো এটা 1 হয়ে গেলে 1-এর সাথে এটা গুণাকারে আছে en2 ইন্টু 1 মানে en2। তো এখানে শুধুমাত্র আমরা en2 এই লিখব। তো এখান থেকে আমরা en2 এর মানটা বের করতে পারি। এই অংশটুকুকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তো আমরা লিখতে পারি en2 is equal to summation m a_n_m1 h prime nm, তো এটা এই সাইডে আসলে মাইনাস en1, তো এখানে হবে a_n_n1। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে en1 এর মান কত। এই যে এখানে আমরা 2 নং সমীকরণের মানটা লিখে রাখছিলাম যে en1 এর মান হচ্ছেhnn প্রাইম, মানে এটা পার্ট 2 এর মধ্যে আমরা প্রমাণ করছি যে en1 ইজ ইকুয়াল টু hnn প্রাইম। তো এখানে আমরা en এর পরিবর্তে কি লিখতে পারি? সামেশন m a_n_m1 hnm প্রাইম মাইনাস h প্রাইম nn, আর এখানে আছে ann1। তো এখন আমরা পার্ট 2 এর মধ্যে যে করছিলাম, এই যে এখানে anm1 ইজ ইকুয়াল টু মান বের করছিলাম হচ্ছে em0 মাইনাস en0 h mn প্রাইম। এখন এখানে যদি আমরা ann বের করি তো দেখায় দিই ann1, হ্যাঁ। তো ann মানে কি? যেখানে m থাকবে সেখানে n বসবে, তাহলে এখানে কি হবে? মাইনাস h nn প্রাইম ডিভাইডেড বাই তো এই m এর পরিবর্তে n চলে আসবে en0 মাইনাস en0। তো এই ক্ষেত্রে এখানে যদি আমরা n দিই তাহলে এই যে এই n0 কাটা গিয়ে এখানে 0 চলে আসবে। 0 চলে আসলে কি একটা ইনফিনিটি মান দিবে না, কারণ কোনো কিছুর উপরে যদি কোনো মান থাকে এবং তার নিচে 0 হয়ে যায় তখন এই সম্পূর্ণ মানটা কি হয়ে যায়? ইনফিনিটি। তো এই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে বাদ দিতে পারবো, এই যে, কারণ এই অংশটুকুর ক্ষেত্রে যখন আমরা n বসাবো তখন এই মানটা ইনফিনিটি হয়ে যায়। তো আমরা শুধুমাত্র লিখতে পারবো এই অংশটুকু সামেশন m a_n_m1 h_n_m প্রাইম। তো এখানে আমরা অবশ্যই উল্লেখ করে দিব যে m not is equal to n। তো m not is equal to n হলেই কেবলমাত্র আমরা এই অংশটুকু লিখতে পারবো। m is equal to n হলে এই অংশটুকু আমরা লিখতে পারবো না। তো এই সামেশনের মধ্যে আমরা লিখে দিব m not is equal to n। তো এখন আমাদের কাজ হচ্ছে anm1 এর মানটা সরাসরি এখানে বসায় দেওয়া। তো আমরা প্রথম ক্রমে আইগেনক্যাট যখন বের করেছিলাম পার্ট 2-তে তখন anm1 এর মান বের করেছিলাম মাইনাস h_mn প্রাইম ডিভাইডেড বাই em0 মাইনাস en0। তো এই অংশটুকু আমরা সরাসরি এখানে বসাতে পারবো। তো লিখলে হবে হচ্ছে সামেশন m not is equal to n হতে হবে, আর anm1 এর মান কত? এই যে মাইনাস, তো মাইনাসটা আমরা সামেশনের বাইরে রাখতে পারবো, আর এখানে হবে হচ্ছে h_mn প্রাইম ডিভাইডেড বাই, আর নিচে হবে em0 মাইনাস en0। আর এখানে আমাদের সাথে কি আছে? h_nm প্রাইম। তো এখানে সাথে লিখতে পারবো h_nm প্রাইম। তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, আমরা যদি দুইটা ফাংশন নেই, একটা হচ্ছে সাই এবং আরেকটা হচ্ছে ফাই, এবং তাদের মধ্যবর্তী যদি ইনার প্রোডাক্ট করি, তো এক্ষেত্রে আমরা যদি চাই যে ফাইটাকে আগে নিয়ে আসবো এবং সাইটাকে পরে নিব, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে এরকম হবে, ফাইটাকে আগে নিয়ে আসবো এবং সাইটাকে পরে নেব, অর্থাৎ ফাইটাকে ব্রা সাইনের ভিতরে রাখবো এবং সাইটাকে ক্যাট সাইনের ভিতরে রাখবো। তখন এদের মধ্যে যে ইনার প্রোডাক্ট হবে সেটা কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। তো উপরে একটা স্টার চিহ্ন দিতে হবে। কমপ্লেক্স কনজুগেট মানে কি? যদি কোনো নাম্বার বা কোনো সংখ্যার উপরে কমপ্লেক্স কনজুগেট হয় তখন সেই ক্ষেত্রে এটা একটা বাস্তব মান, আর বাস্তব মানের ক্ষেত্রে কমপ্লেক্স কনজুগেট হলে সেটা সেই মানটাই থাকে। হ্যাঁ, তো যদি 6-এর উপরে কমপ্লেক্স কনজুগেট হয় তাহলে 6a হবে। কিন্তু যখনই একটা ইমাজিনারি পার্ট চলে আসে অর্থাৎ i চলে আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তো ix। তো এটার উপরে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি তো সেক্ষেত্রে আমরা মাইনাস একটা এক্সট্রা আসবে এবং এই এক্সট্রা বসবে। তো এক্ষেত্রে এটার মডুলাস হবে
এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি তাহলে কি হবে? কমপ্লেক্স কনজুগেট করলে আমরা এই সাই এন এটার ইনার প্রোডাক্টটা প্রথমে লিখব এবং এটা পরে লিখব। এক্ষেত্রে কমপ্লেক্স কনজুগেট অবশ্যই করতে হবে। তো এভাবে লিখতে পারি সাই এন নট ব্রা সাইনের ভিতরে চলে আসবে এবং এইচ ক্যাপ প্রাইম, আর এটা হচ্ছে সাই এমটা ক্যাট সাইনের ভিতরে চলে আসবে। তো এভাবে লিখতে পারি। আর এভাবে যেহেতু লিখছি তাহলে অবশ্যই এটার উপরে কি দিতে হবে? কমপ্লেক্স কনজুগেট স্টারটা দিতে হবে। এটা যদি বাস্তব মান হয় তাহলে আমরা এটাকে সরাসরি কীভাবে লিখতে পারি? এখন এটা কি হয়ে গেছে? এই যে সাই এনটাকে আগে লিখছি, সাই এমটাকে পরে লিখছি, তার মানে এই যে এইচ এম এন প্রাইম না, তাহলে এটা হয়ে গেছে এইচ এন এম প্রাইম। হ্যাঁ, এইচ এন এম প্রাইম হয়ে গেছে। তো এইচ এন এম প্রাইম উপরে স্টার, তাহলে আমরা কি বলতে পারি? এইচ এম এন প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এন এম প্রাইম স্টার। হ্যাঁ, কমপ্লেক্স কনজুগেট। এখন এটা যদি বাস্তব মান হয় তাহলে আমরা এটাই লিখতে পারবো সরাসরি আনসারটা। তাহলে এইচ প্রাইম এন এম, আর এটার মডুলাস দিতে হবে। তো এখানে আমি যদি আবার এই অংশটুকুকে বলি তাহলে এইচ এম এন প্রাইমকে এভাবে লেখা যায় যে প্রথমে এই ব্রার ভিতরে এমটাকে রাখতে হবে, তারপর কী করতে হবে? এই ক্যাটের ভিতরে এনটাকে রাখতে হবে, আর এইচ প্রাইমটাকে মাঝখানে রাখতে হবে। এটা হচ্ছে একটা অপারেটর, আর এই সম্পূর্ণ মানটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ ভ্যালু। তো এই অ্যাভারেজ ভ্যালুকে যদি আমরা উল্টাতে চাই, অর্থাৎ ইনার প্রোডাক্টটাকে প্রথমে রাখতে চাই এই সাই এনটাকে এবং সাই এমটাকে পরে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা কমপ্লেক্স কনজুগেট চলে আসবে। আর কমপ্লেক্স কনজুগেটের মধ্যে যদি রিয়েল পার্ট থাকে বা বাস্তব মান থাকে, সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো সে মানটাই থাকবে, এবং যদি অবাস্তব মান থাকে তাহলে পরিবর্তন হবে, মাইনাস আসবে একটা। তো এখানে আমরা যখনই পরিবর্তন করলাম, সাই এনটাকে প্রথমে রাখলাম এবং সাই এমটাকে পরে রাখলাম, তো এইচ এম এন প্রাইম কী হয়ে গেল? এইচ এন এম প্রাইম। এম যখন ছিল সেটা প্রথমে, তো এন প্রথমে রাখছি, তার মানে এই যে এখানে এন প্রথমে রাখছি, তো এখানে এন প্রথমে চলে আসবে। তো আমরা কি বলতে পারি? এইচ এম এন প্রাইম ইজ ইকুয়াল টু কি? এইচ এন এম প্রাইম স্টার। তো এটা এখানে লিখলাম যে এইচ এম এন প্রাইম ইজ ইকুয়াল টু এইচ এন এম প্রাইম স্টার। এখন এটা যদি বাস্তব মান হয়, আমি ধরে নিলাম এটা একটা বাস্তব মান, সেক্ষেত্রে কি হবে? এটার মডুলাস ইজ ইকুয়াল টু এই মানটাই। তো যেহেতু এইচ এম এন প্রাইম ইজ ইকুয়াল টু মডুলাস এইচ এন এম প্রাইম, তাহলে এইচ এম এন প্রাইমের পরিবর্তে আমরা এইচ এন এম প্রাইম লিখতে পারবো। তো এখানে আমরা এইচ এম এন প্রাইমের পরিবর্তে এইচ এন এম প্রাইম যদি লিখি, মডুলাস এইচ এন এম প্রাইম, আর এই এইচ এন এম প্রাইম, আবার এখানে আরেকটা এইচ এন এম প্রাইম আছে, তো দুইটা এইচ এন এম প্রাইম মিলে কি হয়ে যাবে? এইচ এন এম প্রাইম হোল স্কোয়ার। তো আমরা আলটিমেটলি এই মানটাকে কি লিখতে পারি? এইচ এন এম প্রাইম হোল স্কোয়ার। তো এখানে প্রথমে এনটা লিখবো, যেহেতু বইয়ের মধ্যে প্রথমে এনটা আছে, এইচ এন এম প্রাইম হোল স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে ই এম নট মাইনাস ই এন নট। এখন এই মাইনাসটা যদি আমি তুলতে চাই তাহলে কি করব? এখানে একটা মাইনাস কমন নিব। তো মাইনাস যদি কমন নেই তাহলে ই এনটাকে আগে লিখবো এবং ই এমটাকে পরে লিখবো, কারণ হচ্ছে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস কমন নিলে ই এনটা প্লাস হয়ে যাবে এবং ই এমটা মাইনাস হয়ে যাবে, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এম নট ইজ ইকুয়াল টু এন, আর উপরে হবে এইচ এন এম প্রাইম হোল স্কোয়ার মডুলাস অফ, আর এখানে হবে ই এন নট মাইনাস ই এম নট। তো এখানে আমরা আলটিমেটলি কার মান পেলাম? ই এন টু এর মান, ই এন টু। আসলে আমরা কি নির্ণয় করতেছিলাম? শক্তির দ্বিতীয় ক্রম সংশোধন নির্ণয় করতেছিলাম না? শক্তি দ্বিতীয় ক্রম সংশোধন এই তো হচ্ছে ই এন টু। তো ই এন টু এর মানটা পাইছি হচ্ছে মডুলাস অফ এইচ এন এম প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ই এন নট মাইনাস ই এম নট। তো এই সমীকরণই হচ্ছে শক্তি দ্বিতীয় ক্রম সংশোধন। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা এম ইজ নট ইজ ইকুয়াল টু এন হতে হবে। তো এতক্ষণ আমরা কে ইজ ইকুয়াল টু এন এর জন্য 6 নং সমীকরণ কী হবে তা দেখলাম, এবং এটার থেকে আমরা শক্তি দ্বিতীয় ক্রম সংশোধন নির্ণয় করলাম। এখন আমরা কে নট ইজ ইকুয়াল টু এন এর জন্য কী হবে সেটা দেখব, এবং সেখান থেকে আইগেন অপেক্ষকের সংশোধন নির্ণয় করব তৃতীয় ক্রমের জন্য। তো কে নট ইজ ইকুয়াল টু এন এর জন্য আমরা 6 নং সমীকরণটা লক্ষ্য করলে দেখব, আমাদের সুবিধার জন্য এখানে লিখে নিলাম। তো আমরা অবশ্যই আমাদের খাতার মধ্যে 6 নং সমীকরণটা আছে, তো সেখানে খেয়াল করলে দেখব যে 6 নং সমীকরণটা এরকম ছিল। তো এখানে কে নট ইজ ইকুয়াল টু এন হলে আমরা যে কোনো মান দিতে পারি, শুধুমাত্র এন দিতে পারবো না। তো ধরে নিলাম যে এই কেয়ার পরিবর্তে আমরা কিউ লিখলাম, আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারবো। তো এই কেয়ার পরিবর্তে যদি কিউ হয় তাহলে কি হবে? এ এন কিউ, শুধুমাত্র কে ইজ ইকুয়াল টু এন দেওয়া যাবে না। তো এখানে আমরা কেয়ার পরিবর্তে কিউ দিব, তো এখানে হবে এ এন কিউ ই কিউ নট মাইনাস ই এন নট। তো যেখানে যেখানে কে আছে এই 6 নং সমীকরণের মধ্যে সেখানে সেখানে আমরা কিউ লিখব। তো প্লাস এম
এ এন এম 1 এইচ, তো এখানে কে আসে না, এই যে কে, তো এই কে এর পরিবর্তে কি লিখবো আমরা, কিউ লিখবো। এইচ কিউ এম প্রাইম ইজ ইকুয়াল টু ই এন 1 এ এন কিউ 1 প্লাস ই এন 2, তো ডেল্টা কিউ এন। তো এই অংশটুকুতে আমি মূলত কি কাজ করলাম, এই যে 6 নং সমীকরণ আছে, সেই 6 নং সমীকরণে যেখানে যেখানে কে আছে সেখানে আমরা কিউ লিখছি, কারণ কে নট ইজ ইকুয়াল টু এন মানে হচ্ছে আমরা এন এর পরিবর্তে যে কোনো মান দিতে পারবো, তো আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য এখানে কিউ লিখছি। তো 6 নং সমীকরণ এখানে 2 ছিল, তো এটা দেই নাই। তো এখানে আমরা কি পাবো, এই এন কিউ 2 এর মানটা বের করব। তো এন কিউ 2 এর মানটা বের করতে গেলে আবার একটা ব্যাপার খেয়াল করি, এখানে ডেল্টা কিউ এন, তো এই যে এই ডেল্টা কে এন ইজ ইকুয়াল টু সাই কে নট ব্রা এবং সাই এন নট ক্যাট। এখন ডেল্টা কিউ এন মানে কি হবে, এখানে যদি আমরা লিখি তাহলে সাই কিউ নট সাই এন নট, তার মানে এই কে এর পরিবর্তে কিউ চলে আসবে। এবং আমরা জানি যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে বা কোনো একটা আইগেন ক্যাটের ক্ষেত্রে ব্রা এবং ক্যাট এই দুইটা সাইন একত্রে থাকলে সেটাকে আমরা বলি ইনার প্রোডাক্ট, এবং ইনার প্রোডাক্টের ক্ষেত্রে যদি আলাদা আলাদা আইগেন ক্যাট থাকে তখন তার মান হয়ে যায় 0। তো এখানে সাই কিউ নট ব্রা সাইনের ভিতরে রয়েছে, সাই এন নট ক্যাট সাইনের ভিতরে রয়েছে, এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা ফাংশন, সেক্ষেত্রে আমরা এটার মান দিতে পারবো 0। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে ডেল্টা কে এন না, আমরা কে এর পরিবর্তে কিউ দিছি, তার মানে ডেল্টা কিউ এন, তো ডেল্টা কিউ এন এর মান কত হলো 0। তো এখানে ডেল্টা কিউ এন আছে, তার মানে এর মান কত 0 হবে। তো এটা যদি 0 হয় সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে, তো এটা সম্পূর্ণ 0 লিখতে পারবো। এখন আমরা এই এ এন কিউ 2 এর মান যদি বের করতে চাই, এ এন কিউ 2, তাহলে এই যে এই অংশটুকুকে ওই সাইডে নিতে হবে। তো এখানে আমরা লিখতে পারি ই এন 1 এ এন কিউ 1 মাইনাস সামেশান এম এ এন এম 1 এইচ প্রাইম কিউ এম। তো এখানে আমরা এই অংশটুকু যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে এটার সাথে এটা গুণাকার আছে, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নট। তো এখানে আমরা পরের লাইনে কি করলাম, এই এ এন কিউ 2টা রাখলাম ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নটটাও ঠিক রাখলাম। আবার ই এন 1 এর মান কত, আমরা সেকেন্ড পার্ট যখন করেছিলাম সেখানে আমরা দেখছিলাম যে ই এন 1 এর মান হচ্ছে এইচ এন এন প্রাইম, তো এখানে আমরা এইচ এন এন প্রাইমটা দিয়ে দিব। এবং এ এন কিউ 1 এর মান কত, তো সেকেন্ড পার্ট যখন করেছিলাম সেখানে আনসার এ এন এম 1 এর মান পাইছিলাম হচ্ছে মাইনাস এইচ এম এন প্রাইম ডিভাইডেড বাই ই এম নট মাইনাস ই এন নট। তো এখানে আমরা মাইনাসটাকে প্রথমে রাখলাম, এবং যেহেতু এখানে এ এন এম 1 এর মান দেওয়া আছে, তো এ এন কিউ এর মান কত হবে, এটার সাথে যদি আমরা এখানে তুলনা করে লিখি তাহলে এই যে এখানে এন আছে আর এখানেও এন আছে, এখানে এম আছে কিন্তু এখানে এম এর পরিবর্তে কিউ আছে, তার মানে আমরা এনটা ঠিক রাখবো এবং এম এর পরিবর্তে শুধু কিউ লিখব। তো এখানে এম এর পরিবর্তে কিউ লিখলাম, কিউ এন প্রাইম ডিভাইডেড বাই, আবার এখানে এম ছিল তো এখানে কিউ চলে আসবে ই কিউ নট মাইনাস ই এন নট। তো এই অংশটুকু আমরা এখানে লিখছি যে এইচ প্রাইম কিউ এন ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নট। তারপর হচ্ছে এই যে এ এন এম 1 এর মানটা লিখবো, তো এ এন এম 1 এর মান তো এখানে দেওয়া আছে যে, তো এটা যদি সরাসরি এখানে বসায় দেই তাহলে মাইনাস আসবে, এখানে একটা মাইনাস, আবার আর এ এন এম 1 এর মানের মধ্যেও একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই যে মানটা বসায় দিলাম, আর এক্সট্রা থাকলো কি এইচ প্রাইম কিউ এম, তো এইচ প্রাইম কিউ এম। তো পার্ট 1 এবং পার্ট 2টা মূলত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেইখান থেকে আমরা দেখলে এই যে এই মানগুলো যে পাইছিলাম সেখানে পাওয়া যাবে। আর এই মানটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি যে এন এম, তো এখানে এন কিউ, তো এখান থেকে এটা আমরা পাই। আর ই এন 1 এর মানটাও আমরা পার্ট 2তে পেয়ে যাব। তো এখানে খেয়াল করলে দেখব যে ই এম নট মাইনাস ই এন নট, যদি আমরা এম এর পরিবর্তে এন লিখি তাহলে ই এন নট মাইনাস ই এন নট সমান হয়ে যাবে 0, আর এটার নিচে যদি 0 চলে আসে তাহলে এর মান হয়ে যাবে হচ্ছে আলটিমেটলি ইনফিনিটি। তো যাতে করে ইনফিনিটি না হয় সেজন্য আমরা এখানে লিখতে পারবো যে এম নট ইজ ইকুয়াল টু এন, মানে এম এন এর সমান হবে না। তো এখন আমরা কি করতে পারি, এ এন কিউ 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নট। তো প্লাসের মানটা এই যে এই মানটা আগে লিখব, সামেশান এম নট ইজ ইকুয়াল টু এন
এইচ এম এন প্রাইম ডিভাইডেড বাই ই এম নট মাইনাস ই এন নট এইচ প্রাইম কিউ এম। তো চাইলে এটা আমরা সাথেই লিখতে পারি এইচ প্রাইম কিউ এম। তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস এইচ এন এন প্রাইম এইচ প্রাইম কিউ এন, তারপর হচ্ছে ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নট। তো আমরা কিসের মান পেলাম? এ এন কিউ টু এর মান পেলাম। তো কিছু কিছু বইয়ের মধ্যে ই কিউ নট মাইনাস ই এন নটটা এটার সাথে গুণ করে দিচ্ছে, এটার সাথে গুণ করে দিচ্ছে। তো গুণ করে দিলে এটার সাথেও বসবে এটা, আবার এটার সাথেও এটা, আর গুণ না করে দিলেও কোনো সমস্যা নেই, এইভাবে থাকলেও হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এ এন কিউ টু এর মান 5 নং সমীকরণে বসানো। তো আমাদের 5 নং সমীকরণটা কী ছিল? এই যে সাই এন টু ক্যাট সাই এন টু ইজ ইকুয়াল টু সামেশন কিউ এ এন কিউ টু ক্যাট সাই কিউ নট। তো এখানে যদি আমরা মানটা বসাই এ এন কিউ টু এর মানটা, আর বাকি অংশটুকু ঠিক থাকবে। ক্যাট সাই এন টু ইজ ইকুয়াল টু কী হবে? সামেশন কিউ, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নট। একটা ব্যাপার খেয়াল করি, এই যে এখানে কিউ লিখলাম না, এই যে এখানে ই কিউ আছে, এখন এন এর মানটা যদি কিউ এর সমান হয়ে যায় তাহলে কিন্তু আবার ইনফিনিটি চলে আসবে। নিচে যখন 0 চলে আসে তখন 1 ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি। তাই এখানে আমি বলে দিব যে কিউ নট ইজ ইকুয়াল টু এন, মানে কিউ এন এর সমান হবে না। যদি সমান হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে সব পুরো মানটা ইনফিনিটি হয়ে যাবে। তারপর ব্র্যাকেট দিয়ে লিখব এম নট ইজ ইকুয়াল টু এন, আর পুরা মানটা লিখব এইচ এম এন প্রাইম এইচ কিউ এম প্রাইম মাইনাস এইচ এন এন প্রাইম এইচ প্রাইম কিউ এন ডিভাইডেড বাই ই কিউ নট মাইনাস ই এন নট। তো এটা আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি এই অংশটুকুকে। তো এটা কার মানটা লিখলাম? মূলত এখানে আমরা এ এন কিউ টু এর মানটা লিখলাম, কিন্তু আমরা যে সমীকরণটা দেখব সেখানে একটা ক্যাট সাই কিউ নট আছে। তো এখানে ক্যাট সাই কিউ নটটাও তো লিখতে হবে। তো এখানে আমাদেরকে এক্সট্রা আরেকটা যোগ করতে হবে, আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্লাস এ এন এন টু সাই এন নট। তো এখানে এটা কেন যোগ করলাম এখন আমরা খেয়াল করলে দেখব যে এ এন এন ওয়ান, হ্যাঁ, তো এখানে আমি এক্সপ্লেন করি। এ এন এন ওয়ান এটা হচ্ছে ফার্স্ট ক্রমের জন্য তরঙ্গ বিস্তৃতি, একটা তরঙ্গ বিস্তৃতি, এটাও যোগ করার দরকার ছিল যখন আমরা এই সাই এন ওয়ান নির্ণয় করেছিলাম। কিন্তু সেখানে দেখব যে এই এ এন এন ওয়ানের মানটা প্রায় 0-র কাছাকাছি বা একটা কাল্পনিক মান আসে। এই জন্য আমরা এই সাই এন ওয়ানের বেলায় এই যে এ এন এন ওয়ান সাই এন নট আর অ্যাড করি নাই, কারণ এটা একটা কাল্পনিক বা 0 আমরা ধরতে পারি, তো সেক্ষেত্রে আর দেওয়ার দরকার ছিল না। কিন্তু এই ক্ষেত্রে সাই এন টু এর বেলায় এ এন এন টু এর একটা মান আছে, এটা 0 বা কাল্পনিক আসে না। তো নেক্সটে আমরা এন এন টু এর মানটা ইনশাল্লাহ বের করার চেষ্টা করব। তো সেইখানে গিয়ে দেখব যে এ এন এন টু এর একটা মান আছে আলাদা, তো সেই মানটাই আমরা এখানে বসায় দিতে পারবো, তাহলে আমরা আলটিমেটলি সাই এন টু এর মানটা বের করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে একটা বিস্তৃতি সহগ এবং এটা হচ্ছে আনপারটার্ব সিস্টেমের জন্য n-তম তরঙ্গ ক্যাট। তো এটা ক্যাট আকারে দিতে পারি। তো এতটুকু মাথায় রাখলেই হবে। তো এখান থেকে সাই এন টু এর মানে হচ্ছে কি আমাদের আইগেন ক্যাটের দ্বিতীয় ক্রম সংশোধন। এটি হলো তরঙ্গ, এখানে কিন্তু আমরা সাই এন বা সাই ব্যবহার করছি, আর সাই হচ্ছে তরঙ্গ অপেক্ষক। আবার যদি অন্য কোনো অপেক্ষক ব্যবহার করতাম, আইগেন অপেক্ষক যে কোনো হতে পারে, তরঙ্গের জন্য সাই, আবার অন্য কোনোর জন্য অন্য কোনো অপেক্ষক। তো আমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র এন ব্যবহার করছে বা শুধুমাত্র এম ব্যবহার করছে, এগুলো অন্য একটা আইগেন মান ধরে তারপর করছে। কিন্তু আমরা যদি তরঙ্গ অপেক্ষক নিয়ে কাজ করি তাহলে সাই অবশ্যই দিতে হবে। তো এটি হলো তরঙ্গ অপেক্ষকের জন্য দ্বিতীয় ক্রম
সংশোধন।